জয় হিন্দ। মাত্র 25 মিনিটের অপারেশন, তাতেই বদলা। একেবারে 100 কিলোমিটার ভেতরে ঢুকে হামলা। বাহাওয়ালপুর 100 কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা থেকে হেডকোয়ার্টার জৈশে মোহাম্মদের, সেখানেও আমরা অপারেশন সিঁদুর চালিয়েছি। অপারেশন সিঁদুর মুরিদকে 30 কিলোমিটার সাম্বা থেকে, সেখানেও লস্করে তৈয়বার ক্যাম্প 26-11 মুম্বাই অ্যাটাক, সেখানে থেকে ট্রেনিং হয়েছিল লস্করি তৈয়বার জৈশে মোহাম্মদ বাহাওয়ালপুর, সেখানে 100 কিলোমিটার ভেতরে পাকিস্তানের। আমরা পাকিস্তানের কোনো নাগরিককে মারতে চাইনি, এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। আর পাকিস্তান কতটা নৃশংস, কতটা কাপুরুষ যে পাল্টা আক্রমণে, পাল্টা হানায় আমাদের 10 জন সাধারণ মানুষকে মেরে ফেললো। এখনো অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি। আন্তর্জাতিক স্তরে বার্তা দিল ভারত। 15 দিন পহেলগাঁও হামলার 26 জন নিরীহ মানুষ মারা যাওয়ার পরেও আমরা 15 দিন অপেক্ষা করেছি। এই 15 দিন একটা পদক্ষেপ করেনি পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে, বরং আস্ফালন করেছে, ডিনাই করেছে, বলেছে না পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। প্রমাণ দিয়েছে ভারত, ভারত তথ্য প্রমাণ জোগাড় করেছে। বারবার বিভিন্ন জায়গা থেকে ভারত বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করেছে এবং এটা লস্করে তৈয়বার কাজ। লস্করে তৈয়বা নিজে দাবি করেছে লস্করে তৈয়বার ঘাঁটি কোথায়? পাকিস্তানে। সবাই জানে গোটা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন পোষে কারা। পাকিস্তান। লাদেনকে মারা হয়েছিল কোথায়? পাকিস্তানে। এই যে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার, এই দেখুন, এইটা হচ্ছে হেডকোয়ার্টার ছিল। হামলা, এখানেই প্রত্যাঘাত, এখানেই বদলা। জৈশের সদর দপ্তর ধ্বংস, মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস। জৈশে মোহাম্মদের এই হচ্ছে বাহাওয়ালপুরে জৈশের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছি আমরা। হিজবুল মুজাহিদিনের ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছি আমরা। লস্করে তৈয়বার ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছি আমরা। ভয়ে ভয়ে সিটিয়ে কেঁচো হয়ে জঙ্গিদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল পাকিস্তান। আর তারপরে জৈশের লস্কর হিজবুল মুজাহিদিনের উপরে আমরা বদলা নিলাম, শেষ করলাম তাদের ঘাঁটিগুলো। কারণ 15 দিন আমরা অপেক্ষা করেছি। অতনু আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট বার্তা দিল ভারত যে আন্তর্জাতিক ক্ষেত্রে 15 দিন অপেক্ষা করেছে ভারত, কিন্তু এই 15 দিনে পাকিস্তান কোনো পদক্ষেপ করেনি। তাই সবকিছু দেখে শুনে এই বদলা, এই প্রত্যাঘাত, এবং আরো হামলার আশঙ্কা ছিল। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল পাকিস্তানের জঙ্গিরা আরো হামলা চালাতে পারে, আরো হামলা করতে পারে, আরো সাধারণ নাগরিকের প্রাণ যেতে পারে। এটাই সব থেকে বড় খবর ছিল ভারতের কাছে। তাই ভারত আর অপেক্ষা করেনি, 15 দিন পরে জঙ্গিদের উচিত শাস্তি দিয়েছে। অতনু আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান কতটা মিথ্যাবাদী তা প্রমাণ করলো ভারত, যে পাকিস্তান সাজিদ মীর তাকে মৃত বলে ঘোষণা করেছিল, তারপরে তাকে বাঁচিয়ে এই কয়েকদিন আগে দীর্ঘদিন পরে তাকে গ্রেফতার করলো। কত বড় মিথ্যাবাদী! আসলে পাকিস্তানের কথা এখন আর কেউ বিশ্বাস করে না। তাই যখন নিরাপত্তা পরিষদে নালিশ করতে গিয়েছিল যে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, বাবার বলতে গেছিল যে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন নিরাপত্তা পরিষদ প্রথমেই জানিয়েছে যে জঙ্গি হামলার ব্যাপারে পাকিস্তান কি জানে, কিছু কি জানে আদৌ? তখন পাকিস্তান থরহরি কম্পমান, খুব স্বাভাবিক। তারা কি বলবে? তারা বলবে যে আমরা জঙ্গি পুষছি, সেটা তো বলতে পারবে না। বলেছিল আগে জঙ্গি সমস্যার সমাধান করুন, তারপরে আপনারা কথা বলবেন। একরকম মুখ পুড়িয়ে বিলাওয়াল ভুট্টো বলে ফেলেছিলেন, হ্যাঁ আমাদের তো হিস্ট্রি আছে, আমাদের তো ঐতিহ্য যে জঙ্গি, আমরা টেরোরিস্টদের আমরা ইন্ধন দিই।
স্বাভাবিক স্বাভাবিক, কারণ কতদিন এইভাবে মিথ্যে চেপে রাখবে, একদিন না একদিন তো মুখ ফুসকে বলেই ফেলবে। একমাত্র এই বিলাওয়াল ভুট্টোর ক্ষেত্রে শুধু নয়, এর আগেও আমরা দেখেছি ইমরান খানও বলেছেন বহুবার যে একটা ভারত বিরোধিতা সুর চড়ায় বারবার সেনারা। আদতে পাকিস্তানের মানুষ ভারত বিরোধিতা চায় না, পাকিস্তানের মানুষ পড়শি দেশকেই দেখতে চায় পড়শি দেশ হিসেবে, কিন্তু বারবার সেনারা কেন জানি না ভারত বিরোধিতার সুর চাপিয়ে দেয় পাকিস্তানের ঘাড়ে। এইসব কথা বলার জন্যই বোধহয় ইমরান খানকে আজ জেলে, এবং সেই জেলে পাঠানোর পিছনে যিনি, সেই আসিফ মুনির, সেই আসিফ মুনির হ্যাঁ সবার আগে উস্কানিমূলক এমন এক মন্তব্য, তারপরে হলো পহেলগাঁওয়ের ঘটনা, হয়তো আগাম জেনে শুনে এরকম মন্তব্য করা হয়েছিল, একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছিল। সেই আসিফ মুনিরকে আবার দেখা যাচ্ছে যে যখন জঙ্গি হাসপাতালে রয়েছে আহত হয়ে তাকে দেখতে যাচ্ছে। একদম একদম, মানে নির্লজ্জতার শেষ নেই পাকিস্তানের। আর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল কেন দাঁড়াবে? অতনু, ভারত তো পরিষ্কার জানিয়ে দিল যে 15 দিন অপেক্ষা করা হয়েছিল, জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কোনো পদক্ষেপ করেনি, আরো হামলার আশঙ্কা, তাই এবার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো। খুব স্বাভাবিক 15 দিন ধরে অপেক্ষা করে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তানের কাছে যে তোমাদের আঁচলের তলায় যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, যাদের তোমরা পুষছো, তাদের ব্যাপারে কি পদক্ষেপ করছো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? 15 দিনেও কোনো উত্তর মেলেনি। এবং তারপর যে অ্যাটাক হয়েছে, কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ে খুব স্পষ্ট করে বলা হলো যে অনেক প্ল্যান করে ট্যাকটিক্যালি অ্যাটাক এইভাবেই করা হয়েছে। একজন জঙ্গি কম মরুক, ক্ষতি নেই, কিন্তু একজন সাধারণ মানুষও যেন না মরে, একজন পাকিস্তানের নাগরিকও যেন না মরে। একদম, আমরা পাকিস্তানের নাগরিককে মারিনি, এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। পাকিস্তান মিথ্যে দাবি করবে, পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না, পাকিস্তান মিথ্যে দাবি করবেই। আর এই প্রতিশোধ, এই বদলা, এই সমস্ত কিছু নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি কি বলছেন দেখুন। এই যে 9টা জায়গায় যে অ্যাটাক করা হয়েছে, এই 9টা জায়গায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের পক্ষে, এই জন্যে কারণ এখানে যত সমস্ত ওদের সন্ত্রাস বাহিনীদের ঘাঁটি, এই ঘাঁটিগুলোকে প্রথমে নিউট্রালাইজ করা হচ্ছে, এবং এদের নিউট্রালাইজ করার পর পাকিস্তানের কি মনোভাব সেটাকেও মাপা হবে, দেখা হবে, এবং তারপরে বাকি যে কোর্স অফ অ্যাকশন সেটা নেওয়া হবে। আমরা অনেক সহ্য করেছি। পহেলগাঁও আমাদের 26 জন, তার একদিন না দুদিন পরেই আমাদের ঝন্টু শেখ, যে একজন মানে প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিল, তাকে মারলো। আগে যে কত সোলজার মানে আমাদের সৈন্যবাহিনীকে আত্মবলিদান দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এইবারে আমার মনে হয় এটাই আমাদের একটা সুযোগ এসেছে, এইবারে আমাদের পিওকে যেটা আছে, পিওকের পুরো ব্যাপারটা সেটেল করা, এটাকে নিশ্চয়ই আমার মনে হয় পিওকে এবারে ফেরত নেবে, কারণ ওপাশে বেলুচ তাদের জন্য নিজস্ব দেশ আলাদা করবার চেষ্টা করে, নিজস্ব স্টেট। এপাশে সিন, দে আর অলসো নট হ্যাপি। ওপাশে আফগানিস্তান, তারাও কিছুটা ভাবনা চিন্তা করছে। এই অবস্থার মধ্যে যেটা মনে হয় যে এরপর পাকিস্তানের একটা যে ম্যাপ কিছুটা চেঞ্জ হওয়ার একটা আশা করা যায়। একেবারেই বালুচিস্তানে যেভাবে বিদ্রোহীরা জেগে উঠেছে, যেভাবে দখল করছে একের পর এক শহর, পাক অধিকৃত কাশ্মীরে আমরা যেভাবে হামলা চালিয়েছি, কাশ্মীরের মানুষরা চাইছিলেন বদলা। অপারেশন সিঁদুর হলো, সরাসরি চলে যাব। মৈত্রেয়ী রয়েছেন আমার কাছে। তুমি এতদিন ধরে কাশ্মীরের মানুষ বারবার বদলা চেয়েছেন, কাশ্মীরের মানুষ একজোট হয়ে রাস্তায় নেমেছেন। আজকে প্রত্যাঘাতের পর কাশ্মীরের মানুষরা নিশ্চয়ই খুশি। দেখো অয়ন, আমাদের গত 13-14 দিন আমরা জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায়, বিশেষত কাশ্মীরের ভ্যালির এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি, এবং এই ঘটনার পরে যখন তাদের সঙ্গে আমাদের টেলিফোনে কথাবার্তা হচ্ছিল, তারা প্রত্যেকেই কিন্তু জানাচ্ছেন যে এই প্রত্যাঘাত হওয়া প্রয়োজন ছিল, এবং এই প্রত্যাঘাত যে হয়েছে তাতে তারা খুশি। তার কারণ এই যে হামলা হয়েছিল তাকে কাশ্মীরের মানুষ শুধু কিন্তু যে কিছু নিরীহ পর্যটকের ওপর হামলা হিসাবেই দেখছিল না, তারা দেখছিল যে এটা তাদের রুটি রুজির
ওপর হামলা, তাদের যে কাশ্মীরিয়ত বলে যে কথা তারা উল্লেখ করে, সেই কাশ্মীরিয়াদের ওপর হামলা। তার কারণ আজকেও যখন ব্রিফিং হচ্ছিল, বিক্রম মিস্ত্রি বারবার করে এই বিষয়টি উল্লেখ করছিলেন যে গত বছর 2 কোটিরও বেশি পর্যটক সেখানে গেছিল, অর্থনৈতিক ব্যবস্থা শুধরে যাচ্ছিল। ফলে এই যে হামলা ছিল 22 তারিখের, সেই হামলার লক্ষ্য কিন্তু শুধুমাত্র কিছু পর্যটক ছিল না। 26 জন নিরীহ পর্যটককে মারার সঙ্গে সঙ্গেই এই হামলার লক্ষ্য ছিল জম্মু কাশ্মীরের অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা। শুধু জম্মু কাশ্মীরেই নয়, গোটা ভারতেই সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, সেটাই ছিল এই হামলার লক্ষ্য। এবং সেখানে দাঁড়িয়ে ভারতবাসী সেই ফাঁদে পা দেয়নি, কিন্তু কাশ্মীরিদের যে মূল ধাক্কা, তাদের অর্থনৈতিক ব্যবস্থার উপর কিন্তু একটা বড়সড় ধাক্কা পড়েছে। যেখানে তাদের ট্যুরিজম একটা বড় অংশ ছিল, সেখানে 90 to 95% রিডিউস হয়ে গেছিল। প্রচুর মানুষ তারা হাহাকার করছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আজ তারা যথেষ্টই খুশি যে ভারতের এই প্রয়োজনীয় জবাব দিয়েছে। মৈত্রী, আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা অমিত গিরি। অমিত বাবু, যেভাবে আমরা প্রত্যাঘাত করলাম, যেভাবে বদলা নিলাম, যেভাবে আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠক করে জানালো, আমরা 15 দিন অপেক্ষা করেছিলাম পাকিস্তান কিছু পদক্ষেপ করবে, করেনি। বরং আরো হামলার আশঙ্কা ছিল, জঙ্গিরা আরো হামলা করতে পারত, আমাদের ভারতের নিরীহ মানুষজনের প্রাণ যেতে পারত। আন্তর্জাতিক স্তরে এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ, ভারতের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, কতটা ইতিবাচক? দেখুন, ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, এরকম অপারেশন খুবই কম হয়, স্পেশালি মিলিটারি অপারেশন এরকম, যেখানে আমরা গিয়ে ওপাশে গিয়ে নিজের জবাব দিয়ে এসেছি, ওর বাড়িতে ঢুকে ওর বাড়িতে গিয়ে মেরে এসেছি। কিন্তু ওর না সিভিলিয়ানের কোনো ক্ষতি করেছি, না ওদের আর্মিকে টার্গেট করেছি। জাস্ট প্রিসিশন স্ট্রাইক যেটা দরকার ছিল সেটা। ইনফ্যাক্ট কতটা দূরে, 100 কিলোমিটার ভেতরে ঢুকে আমরা মেরে এসেছি। যদি আমরা 100 কিলোমিটার ভেতরে ঢুকে প্রিসিশন স্ট্রাইক করে আসতে পারি, তবে ওদের এখানে পাশে যে পোস্টগুলো আছে, তো ওয়ারের সময় ওদের কি অবস্থা হবে ওরা নিজেরাই সেটা বুঝতে পারে। এরকম একটা অপারেশন, এর ডিটেলস গুলো ধীরে ধীরে আসবে, এখনো পুরো ডিটেলস আসেনি। যেরকম ডিটেলস গুলো আসবে, যেরকম ভিজুয়ালস গুলো আপনি দেখলেন, যে ওয়েপন্স যেগুলো ইউজ হয়েছে যে প্রিসিশন স্ট্রাইকের জন্য, ওয়েপন্স গুলো জাস্ট পার্টিকুলার বাড়ি, পার্টিকুলার রুমের ভেতরে ঢুকতে পারে। ইনফ্যাক্ট একটা জোকও আছে, আমরা 100 কিলোমিটার ঢুকে মেরে এসেছি, পাকিস্তানের সেনাবাহিনীকে টার্গেট করিনি। অমিত বাবু ঠিক বলেছেন, আমরা সাধারণ মানুষকে মারিনি, কিন্তু পাকিস্তান কতটা কাপুরুষ, মানুষকে মারিনি, কতটা নৃশংস যে আমাদের সাধারণ মানুষকে 10 জনকে মেরে দিল, 26 জনকে মেরেও শান্তি হয়নি। অমিত বাবু, আমরা নিজেদের টার্গেট চুনে, নিজেদের সময়, নিজেদের জায়গায় গিয়ে আমরা মেরে এসেছি, কিন্তু ওদের অন্য এমনি নর্মাল পাবলিকদের হাত লাগাইনি, ওদের ইনফ্যাক্ট ওদের আর্মড ফোর্সেসে ওরা হাত লাগাইনি। এই ক্যাপাবিলিটিটা কান্ট্রির আছে। আজকে ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি, ধীরে ধীরে ইট উইল বি ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি পাওয়ার অলসো, উইথ এরকম একটা ক্যাপাবিলিটির সঙ্গে। ইনফ্যাক্ট ভেরি ফিউ অপারেশন মিলিটারি হিস্ট্রিতে আছে যেটা এটাকে এমুলেট করতে পারে কিংবা এটার বাড়াবাড়ি করতে পারে। আর অমিত বাবু, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা মক ড্রিল, আজকে মক ড্রিল ঘোষিত, কিন্তু কালকে হয়ে গেল মক ড্রিলের প্রস্তুতি। আমরা প্রশ্ন হয়তো আমাদের মধ্যে অনেকের এসেছে, মক ড্রিল তো মক ড্রিল, তার আবার প্রস্তুতি কি? তার মানে আমরা কতটা গুছিয়ে আজকে বদলা নিয়েছি মাত্র 25 মিনিটের মধ্যে, যে আগে থেকে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছি মক ড্রিলের আগেই মক ড্রিল প্রস্তুতি। এবং পাকিস্তানকে তো বিশ্বাস নেই, হঠাৎ করে হামলা করে দিতে পারে কখনো। অ্যাবসলিউটলি, মক ড্রিলটাও 1971 এর পরে কোনোদিন আজ অব্দি হয়নি ইন্ডিয়ায়। মক ড্রিলটাও দরকার ছিল, মক ড্রিলের প্রিপারেশন অ্যাটলিস্ট দরকার ছিল। কেননা যদি এসকেলেট হয়, যেটা আমার যতটা মনে হচ্ছে এসকেলেট হওয়ার কোনো এখানে বেশি কিছু স্কোপ নেই। অবশ্য হ্যাঁ, পাকিস্তানকে বলা যায় না, পাকিস্তান একটা দুটো করবে, ওকেও তো নিজে বেঁচে থাকতে হবে ওর দিকে। তো সেটা যদি এসকেলেট হয়, তবে এই মক ড্রিল এর প্রিপারেশন, মক ড্রিলের আইডিয়া, এটা কিন্তু অনেক দূর নিয়ে যাবে আমাদের সিভিলিয়ান পপুলেশনকে সেফ রাখার জন্য। আর যতক্ষণ সিভিলিয়ান পপুলেশন সেফ আছে, ততক্ষণ আমাদের আর্মড ফোর্সেস কোনো
বিবেচনা না করে ভেতরে গিয়ে এইরকমই প্রেসিশন স্ট্রাইক করে আসতে পারে উইদাউট এনি ওয়ারি, কোনো ওয়ারি না। অমিতবাবু প্লিজ সঙ্গে থাকুন, কারণ অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে কারণ 22শে এপ্রিল সিঁদুর মুছেছিল বহু মহিলা তাদের স্বামী হারিয়েছিলেন, সন্তান হারিয়েছিলেন। সিঁদুর, অপারেশন সিঁদুর, তাই এইটার নাম। আজকে সমীর গুহ, যিনি মারা গেছেন বেহালার পর্যটক, তার স্ত্রী এখনো ট্রমায়। তারা বিচার চাইছিলেন, প্রতিশোধ চাইছিলেন। তারা কি বলছেন, তার স্ত্রী কি বলছেন? সেদিনের ঘটনার পর যে কটা দিন গেছে, শুধু একটাই তো আশা ছিল যে প্রতিশোধ। আজকে কি এই রাতটার পর কি মনে হচ্ছে? প্রতিশোধ তো নেওয়া দরকার, প্রয়োজনই ছিল। না হলে যেভাবে ওরা এই সব কাজ করেছে তাতে, তবে স্ট্রাইক মানে যদি ওরা না নিত তাহলে আমাদের মানে প্রতিশোধ না নিত তাহলে আমাদের আরও যা খারাপ লাগতো, কিন্তু এই প্রতিশোধ নেওয়াতে খুশি। 9টি জঙ্গি ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে, আঘাত এনেছে। এই প্রত্যাঘাত, কদিন ধরে যে প্রস্তুতি, কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তৎপরতা? উনি যে অ্যাকশন নিয়েছেন তার জন্য স্বাগত জানাই ওনাকে, কারণ এটা প্রয়োজন ছিল। আর তার থেকে আরেকটা কথা আমি বলবো যে যারা এই ঘটনা ওই দিন ঘটিয়েছেন তাদেরকে যদি উনি শনাক্ত করতে পারেন এবং শনাক্ত করে পানিশমেন্ট দিতে পারেন তাহলে আরও খুশি হব। সেদিনের সেই ঘটনার সময় যে প্রতিক্রিয়া, যে অভিজ্ঞতা আপনাদের হয়েছিল, কোথাও একটুখানি উপশম হলো নাকি এই আগুন নেভার নয়? আমার যা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর এয়ার স্ট্রাইক করুক কি সরকার যাই করুক, কিন্তু হ্যাঁ প্রতিশোধ তো নেওয়া দরকার ছিল। শুধু আমি না, মানে আমার মতন তো ওখানে তো আরও বাকিদেরও যা ঘটেছে, আমার মনে হয় একটা প্রতিশোধের দরকার ছিল। আর সেটা ভারত সরকার যেটা করেছে ঠিক আছে। এর আগেও আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি এবং বেশ কিছু জায়গাতে দেখা গেছে কোথাও গিয়ে একটা থেমে যাওয়া। কি বলবেন যে ভারত সরকারের এবারের যে উদ্যোগ সেটা কোথায় গিয়ে থামবে? ওনারা যেই উদ্যোগটা নিয়েছে পুরোপুরি সেটা শেষ করেই অন্ততপক্ষে ছাড়বে। মানে অল্প স্ট্রাইক করে 2-3টে ঘাঁটি উড়িয়ে দিলাম বা 9টা ঘাঁটি উড়িয়ে দিলাম, সে এটা করবে না, আশা করব। আপনার সঙ্গে সেদিনের সাক্ষী আপনার কন্যাও ছিল, সে কিছু বলছে যে এই ধরনের? এখন ওই ট্রমাতেই রয়েছে, রাত্রেও ওর এখনো ঘুমাতে পারে না। স্বাভাবিক, আমারই চোখ বন্ধ করলেই সেই সিন মনে পড়ছে। আমার মেয়ের তো পড়বেই, এটা তো মানে স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না এখানে। তো ওই জন্য আমরা আমার মেয়েকে কোনো মিডিয়ার সামনে আনতে পারছি না, এবং ও এসব দেখে আরও যেন ও একটা মানে ট্রমা কাজ করছে। বারবার বলছে এগুলো কেন, মানে যেটা হয় একটা বাচ্চা মেয়ে, এখন 18 হয়নি এখনো। এই আঘাতের উপশম একটাই, পাকিস্তানকে অ্যাটাক, অন্তত পাক অধিকৃত জম্মু কাশ্মীর ভারতের চলে আসুক। কি চাইছে? চাইছি, সেটাই চাইছি, যেন পিওকে যেন ভারতের অধীনে হয়ে যায়। অর্থাৎ সেদিনের মর্মান্তিক মৃত্যুর কোনো বিকল্প হয় না, কোনো কিছুতেই সেই দিনের ঘটনা ফিরে আসবে না। কিন্তু সেদিনের ঘটনা যারা ঘটিয়েছেন তাদের শাস্তি চাইছে সমীর গুহর পরিবার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা অমিত রঞ্জন গিরি। অমিত বাবু, সিঁদুর, অপারেশন সিঁদুর, এই নামটা দেওয়াও মানুষের, ভারতীয়দের কাছে কতটা আত্মবিশ্বাস যোগায়, দেশবাসী হিসেবে কতটা গর্ববোধ হয়? আমি যেটা বলবো, ভেরি ওয়েল চোজেন নেম। এর চেয়ে ভালো ইউজ করে দিতে পারতো না এই অপারেশনের জন্য। এটা জাস্ট রাইট টাইমে রাইট অপারেশন উইথ অ্যাবসলিউটলি কারেক্ট নেম। যে সিঁদুর ওরা মুছেছিল, আজকে তার এসছি 100 কিলোমিটার ভেতরে ঢুকে, ওর নিজের বাড়িতে ঢুকে জবাব দিয়ে এসছি। আর এটাও না যে আমরা লুকিয়ে লুকিয়ে কাউকে মেরেছি, পিঠ পেছনে কাউকে মেরেছি। আমরা গিয়ে বলে, নিজের সময় নিজের জায়গায় নিজে গিয়ে বলে এসছি, নিজে গিয়ে মেরে এসছি। এবং ভালো আর কি জবাব দেওয়া যায়? এবং তার সঙ্গে সঙ্গে মানুষ তো চাইছিলেন, এবার প্রবলভাবে চাইছিলেন যে কিছু একটা করুক ভারতীয় সেনা। নরেন্দ্র মোদী 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন।
আমরা 15 দিন অপেক্ষা করেছি, তারপরে 3 জঙ্গি ঘাঁটি, মানে 9টা জঙ্গি ঘাঁটি, কিন্তু 3টে সংগঠনের জঙ্গি সংগঠনের ঘাঁটি আমরা গুঁড়িয়ে দিয়েছি। এই যে সমীর গুহ নিহত পর্যটক, তার স্ত্রীর কথা শুনলেন আপনি, তিনি বলছেন তিনি এখনো ট্রমার মধ্যে রয়েছেন, আরো অনেকে এখনো ট্রমার মধ্যে রয়েছেন, তারা আরো প্রত্যাঘাত চাইছেন। এটা কি ফেজ 1 অমিত বাবু? এটা বলা মুশকিল এটা ফেজ 1 কিনা, এটা বলা মুশকিল এটা এসকেলেট করবে কিনা। ইনফ্যাক্ট আমি এটাও বলবো এটা বলা উচিত কিনা কিংবা স্পেকুলেট করা উচিত কিনা এটা ফেজ 1 কিনা, আমাদের এটা ছেড়ে দেওয়া উচিত। আমাদের আস্থা রাখা উচিত আমাদের সৈন্যবাহিনীর ওপরে, আমাদের গভর্নমেন্টের ওপরে। গভর্নমেন্ট বলেছে করবে, করেছে। সৈন্যবাহিনীরা বলেছে করবে, গিয়ে করে এসছে। ওরা কতটা করবে, ওরা কতটা এসকেলেট করবে, এটা ওদের উপরে ছেড়ে দেওয়া সবচেয়ে বেস্ট। এর আগে স্পেকুলেট করাটা ঠিক হবে না, কেননা স্পেকুলেশন এখন দুদিকেই চলছে। মানে খবর আর যেটাকে বলে ফলস নিউজ সবকিছুই স্প্রেড হচ্ছে। তো যেখানেই স্পেকুলেট আমরা করতে যাবো, জঙ্গিদের আতুরঘর পাকিস্তান, এটা প্রমাণিত। জঙ্গিদের জন্য বুক ফাটা কান্না শাহবাজ শরীফের, বাপরে বাপ। তিনি আবার নিন্দা করেছেন, সেনাপ্রধান চলে গেছেন আহতদের দেখতে। আরে বাপরে, কি দরদ জঙ্গিদের প্রতি। আমার সহকর্মী অমিত বাবু অতনু আছেন আমার সঙ্গে। অতনু, একটা প্রশ্ন আছে আপনার কাছে। মিস্টার গিরি, আমরা যে এখন যে অপারেশন হয়েছে সেই অপারেশন নিয়ে আমরা এখন বলতেই পারি যে আমরা জঙ্গিদের জবাব দিলাম, যারা জঙ্গিদের শেল্টার দিচ্ছে তাদের জবাব দিলাম, কিন্তু কাজটা খুব কঠিন ছিল। বোধহয় আপনি সবচেয়ে ভালো জানবেন, কারণ আপনাকে কর্মজীবনে এই ধরনের কাজের জন্য বহুবার প্রস্তুত থাকতে হয়েছে। শুধু একটু জানতে চাইবো, পাকিস্তান তো জানতো যে এরকম একটা অ্যাটাক হতে পারে, একটা এয়ার স্ট্রাইক হতে পারে, তারা তো তৈরি ছিল। সেই রকম একটা জায়গায় এইরকম একটা অপারেশনটা কিভাবে হয়, বা এই অপারেশনটা করাটা কতটা টাফ ছিল? অবভিয়াসলি অপারেশন করা টাফ। পাকিস্তানেরও এয়ারফোর্স আছে, পাকিস্তান হ্যাজ ক্রেডিবল আর্মি আছে। ইনফ্যাক্ট ওদের পুরো নেশনটাই তো আর্মি কন্ট্রোল। তো ওদের ডিসিশন মেকিং লুপ যেটা সেটা অনেক ছোট। তো অপারেশন, এরকম একটা অপারেশন পুল অফ করার জন্যে ওটাকে প্ল্যান করে ওটাকে এক্সিকিউট, ফ্ললেস এক্সিকিউশন নিশ্চয়ই খুবই টাফ। যে 15 দিন আমরা কাটালাম এটা ওয়েট করতে করতে, অবভিয়াসলি এটাও দেখতে হবে যে 15 দিন পাকিস্তানও কাটিয়েছি আমাদের জন্য ওয়েট করতে করতে, যে আমরা কখন করবো। সো দ্যাটস অ্যানাদার প্লাস পয়েন্ট। বাট এই 15 দিন আই এম শিওর ডিফেন্স হেডকোয়ার্টার্সে কেউ হয়তো ঘুমোতেও যায়নি, সবাই হয়তো ওখানে হেডকোয়ার্টার। আমি তো আসবো, উস্কানির পর উস্কানি আমরা দেখেছি মাঝে মধ্যে মিসাইল পরীক্ষা করা হচ্ছে, পাকিস্তান করছে। কিন্তু সত্যি টাফ তো বটেই আমাদের ক্ষেত্রে, কিন্তু পাকিস্তানের সেনা কোথায়? আমরা যে হামলা চালালাম, পাকিস্তানের সেনা তো লবডঙ্কা। আসবো।